পৃথার ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম স্বর্গের শেষ ধাপ। লিখেছেন প্রতিভা বসু। চুল দাড়ি গোঁফের অন্তরাল ভেদ করে অচৈতন্য লোকটিকে ভালোভাবে নিরীক্ষণ করতে গিয়ে চমকে উঠলেন মণিমালা। ডক্টর সমাদ্দারের রোগী, তাঁর আদেশেই আজ রাত্রিরে এখানে ডিউটি দেবেন। ডক্টর সমাদ্দার তাকে বাড়ি থেকে ফোনে ডেকে এনেছেন। বললেন, একটা কাণ্ড হয়েছে মা। কি হয়েছে কাকাবাবু? জানো তো, কার্শিয়াংয়ের হাসপাতালে গিয়েছিলাম। হ্যাঁ, আপনি ফিরছেন না দেখে আমি ভাবছিলাম। ফেরার পথেই তো এই বাতাসিয়া লুপের কাছে এসে দেখি ঝর্ণাটার পাশে পাথরের উপর একটি লোক পড়ে আছে। গাড়ি থামালাম, একেবারে রক্তাক্ত দেহ। তারপর আমার তো মনে হয় কেউ স্ট্যাব করেছে। রক্তটা গড়াচ্ছে বুক থেকে। তুলে তক্ষুনি নার্সিংহোমে নিয়ে এসেছি 7:30 নাগাদ। এখন তো 11টা, এখনো জ্ঞান ফিরল না। যা করবার সবই করেছি। আমি ডাক্তার, আমার ধর্ম প্রাণ রক্ষা। লড়াই শেষ পর্যন্ত করে যাব, কিন্তু একবার বাড়ি যেতে চাই। সেই সকালে বেরিয়েছি, ওই জন্যই তোমার সাহায্য দরকার। নিশ্চয়ই, বলুন কি করতে হবে। তুমি থাকো, বুঝলে। জ্ঞানটা ফিরে কিনা দেখো। কি অবস্থায় কি করতে হবে সে তুমি বুঝে নাও। তোমার হাত ছাড়া আর কারো হাতে এ রোগী আমি রেখে যেতে ভরসা পাচ্ছি না। সিস্টার সুলতা থাকবে, অ্যাসিস্ট করবে তোমাকে। যদি অবস্থা ক্রমেই আরো খারাপের দিকে যাচ্ছে মনে হয়, সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে। যেতে যেতে বললেন, তোমার বিদ্যাবুদ্ধি সেবা সবকিছুর উপরেই আমার পরিপূর্ণ আস্থা আছে। মণিমালা বললেন, আপনি ভাববেন না, আমি সব ঠিক মতো করব, দরকার মতো খবর দেব। আপনি গিয়ে নিশ্চিন্ত মনে বিশ্রাম করুন। লক্ষ্মী মেয়ে। পিঠে হাত রাখলেন। দরজা পর্যন্ত সঙ্গে সঙ্গে এলেন মণিমালা। আবার বললেন, আপনি কিচ্ছু ভাববেন না। আমাকে অনেক আগেই কেন ডেকে পাঠালেন না? একটা দিন ছুটি পাও, তা কি নষ্ট করতে ইচ্ছে করে? কিন্তু নিরুপায়। থামলেন, বিষণ্ণ গলায় বললেন, আসলে ছেলেটিকে আমি চিনি। চেনেন? যখন তুলে এনেছিলাম তখন বুঝতে পারিনি, তাছাড়া যেরকম চেহারা করেছে চিনবার উপায়ও নেই। তবু চিনলাম। আমার ছাত্র ছিল, অতি প্রিয় ছাত্র। গরিব ঘরের মেধাবী সন্তান। স্কলারশিপ জোগাড় করে দিয়েছিলাম একটা। 5th ইয়ারে উঠেই পড়াশোনা ছেড়ে দিল। কেন? আর কেন, মাথায় পোকা ঢুকল। খুনের রাজনীতিতে নাম লেখালেন শ্রীমান। অনেক বুঝিয়েছি। যেরকম লাল লাল চোখে তাকিয়েছে, মনে হয়েছে এই বুঝি আমার বুকেই বন্দুকের নল ঠেকায়। শুনেছিলাম কাকে যেন খুনও করেছে। আজকের কথা নয়, বছর 8-10 তো হবেই। দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে বললেন, তোমাকে আর কি বলবো, তুমিও তো এসবেরই বলি। তা বটে। কতকাল বাদে আবার মনে পড়ল সেসব ঘটনা। মনে করতে না চাইলেও কচুরিপানার মতো ভেসে ভেসে এসে আঘাত করে বুকে। কি দুঃসময়ই না গেছে। এই ব্যক্তিটির সঙ্গে যদি 2 বার দেখা না হয়ে যেত, কোথায় তলিয়ে যেতেন কে জানে। বাবাকে এই ছেলেরাই খুন করেছিল। আইপিএস অফিসার ছিলেন। পুলিশের চাকরি বিষয়ে মানুষের মনে অনেক খারাপ ধারণা আছে। সে ধারণা অনেক ক্ষেত্রে অহেতুক নয়, কিন্তু তিনি একান্তই ব্যতিক্রম মানুষ। যাকে বলে দুষ্টের দমন আর শিষ্টের পালন, চাকুরির সেই শর্ত আক্ষরিকভাবে পালন করতেন। এদের মানুষ নিধন যজ্ঞে তার এক বিন্দু সহানুভূতি ছিল না। যে কোনো কারণেই হোক, মানুষ মানুষকে খুন করবে এটা বরদাস্ত করা সম্ভব হয়নি তার পক্ষে। তাই তিনি খুব শক্ত হাতে এইসব উদ্ভ্রান্ত ছেলেদের দমন করতে উদ্যত হয়েছিলেন। ওই জন্যই একদিন সুযোগ সুবিধে মতো তারা তাকে গুলি করে মেরে ফেলেছিল। তখন বাবা জলপাইগুড়িতে পোস্টেড ছিলেন। মণিমালা বিএসসি পড়ছে। দাদা সদ্য সদ্য বিলেত গেছে।
ছোটদা এমএ পড়তে পড়তে নামকাটা সেপাই হয়ে বাবার পয়সাতেই খেয়ে পড়ে দেশোদ্ধারে প্রতি। মার প্রশ্রয় ছিল। একসময় মাও এই রাজনীতিই করতেন। অন্যরা খুন হলে মার মুখে রেখাপাত হতো না। দলের দাদাদের মতো তিনিও স্বামীর গাড়িতে চড়ে বেরিয়ে ৮-১০টা বয়বেয়ারা খাটিয়ে মস্ত বাংলোয় হাত পা ছড়িয়ে আরামে থেকে গরিবের দুঃখে অশ্রুপাত করতেন। ধনী লোকের বিরুদ্ধে অনেক বুলি আওড়াতেন। কিন্তু সেই ঘটনা যখন নিজের ঘরে ঘটল, দৌড়ে উঠে গেলেন ছাদে। লাফিয়ে পড়তে পড়তে বললেন, আমি জানি কে, আমি কোনোদিন ক্ষমা করব না। মৃত্যুকালীন ওই তাঁর শেষ জবানবন্দি। টাকা পয়সা বেশি রেখে যেতে পারেননি বাবা। কি করে পারবেন? সকলকে সুখে রেখেছেন। দাদাকে বিলেত পাঠিয়েছেন, তাদের শিখিয়েছেন, পড়িয়েছেন, মায়ের খেয়াল খুশির দাম দিয়েছেন। ছোটদা বরাবরই বাবার উপর বিরক্ত, বাবার কার্যকলাপের তীব্র সমালোচক। বলা যায় একটা ঠান্ডা লড়াই চলছিলই পিতাপুত্রের মধ্যে। টাকা পয়সা না রেখে যাওয়াতে মৃত পিতার প্রতিও সে বিরক্তি উদ্গার করল। একসঙ্গে মাতা পিতার মৃত্যু সুখ সহ্য করা যে তখন কত কঠিন হয়েছিল তা একমাত্র তিনিই জানেন। অচিরেই বাংলো বাড়ি ছাড়তে হলো। সরকারি বাড়ি, থাকার অধিকার নেই। আত্মীয় পরিজনও কেউ ছিল না যে সেখানে গিয়ে উঠবেন। বাবার এক ঘনিষ্ঠ উকিল বন্ধু ছিলেন। কয়েকদিন সেখানে কাটিয়ে ছোটদা এক বাড়ি ঠিক করে এলো। উকিল কাকাবাবু বললেন, মনি এখানেই থাক। ওর বিয়ের জন্য ১০০০ টাকার একটা ইনশিওর করেছিলেন তোমার বাবা, সেটা ম্যাচিওর করেছে। বিয়ের চেষ্টা করাই ভালো। তবু তো তোমরা এখানে নিজের দেশের স্থানে স্থিতিতে আছো, মুশকিল হবে সৌমিত্রের। কোন দূর দেশে বেচারা পড়াশোনা করতে গেছে, বাবার টাকার ভরসাতেই তো গেছে। ছোটদা বলল, মনির বিয়ের জন্য বাবা ২০,০০০ টাকার ইনশিওর করেছেন, আপনি জানেন? হ্যাঁ, পলিসি টলিসি সবই আমার কাছে গচ্ছিত। খোলা হাত, জমাতে তো পারত না। ব্যাংকে তো কিছুই নেই। ইদানিং তার নানা রকম আশঙ্কা দেখা দিয়েছিল। যা দৌরাত্ম্য শুরু হয়েছে গুন্ডাদের, কবে যে কে যায় কে থাকে সেটাই এখন ভাবনা। শুনেছি এর পরের টার্গেট আমাদের সুরেশবাবু। ছোটদা সেসব কথায় কান না দিয়ে বলল, মার গয়নাগুলো কোথায় তা কি আপনি জানেন? বাড়িতে তো ছিল না। যারা তাকে গুলি করে মেরেছে তারা যে শীঘ্রই চড়াও হবে এটা তোমার বাবা আন্দাজ করতে পেরেছিলেন। সেজন্যই যা কিছু মূল্যবান তা ২-৪ মাস আগে আমার কাছেই রেখে গিয়েছিলেন। একটু চুপ করে থেকে বললেন, সবই লিখে পড়ে রাখা আছে, ভেবো না। ছোটদাও একটু চুপ করে থেকে বলল, মনির বিয়ে বিষয়ে আমিও ভেবেছি। একটি ছেলে আছে, আমার মা বাবাই তাকে প্রায় ঠিক করে রেখে গিয়েছেন। মনি অবশ্য কিছু জানে না, জানানো হয়নি। ভাবা হয়েছিল ওর পরীক্ষাটা হয়ে যাক, তারপর বললেই হবে। সে তো খুব ভালো কথা। তুমি ঠিক করো, কি করে ছেলেটি? কলকাতায় একটি বিদেশি ফার্মে কস্ট অ্যাকাউন্টেন্ট, ভালো মাইনে, দেখতেও সুন্দর। বাহ, খুব ভালো। সব দিক বিবেচনা করলে মনিকে যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় সেটাই শ্রেয়। বিয়ের পরেই না হয় পড়াশোনা করবে, রক্ষণাবেক্ষণের মানুষ তো থাকবে। রক্ষণাবেক্ষণের মানুষ তো থাকবে। এইটুকু মেয়ে, আর কি আদরের। না অমল, যা ঘটে গেল আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কি ভালো মানুষ সে ছিলেন তোমার বাবা। আহা, খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরোলেন, গ্যারেজ কতটুকু রাস্তা বলো? ওইটুকু আস্তে আস্তেই হয়ে গেল সব। তার মানে দুর্বৃত্তরা জানতো কখন বেরোবে। নিশ্চয়ই কেউ খবর দিয়েছিল। ব্যস্ত হয়ে ছোটদা বলল, আমি যাই, বাড়িটা তাহলে নাকচ করে দিয়ে আসি। মনি কয়েকদিন এখানেই থাক বরং। আমি আমার যে বন্ধুর সঙ্গে আছি আর ২-১ মাস সেখানেই থাকি। আর ওই পাত্রটির খবরাখবরও করো। সে তো নিশ্চয়ই। তাহলে আপনি ওই টাকাটার বন্দোবস্তটাও করে ফেলুন। ওর বিয়ের টাকা বাবার ইচ্ছানুসারে ওকেই দেওয়া উচিত। মার গয়নাও তো আছে, সেটাও ওকেই দেব। উকিল কাকা বললেন, না না, সব ওকে দেবে কেন?
মায়ের গয়নায় তোমাদের 3 ভাই বোনেরই সমান অধিকার। ছোটদা বলল, আমাদের একটাই বোন, ওকেই আমরা যথাসর্বস্ব দিয়ে সাজিয়ে দেব, এখানে ভাগের কোনো প্রশ্নই ওঠে না। এই কথা শুনে উকিল কাকাবাবু মুগ্ধ। এরপরে বিবাহ পর্ব সমাধা হতে দেরি হয়নি। ছেলে ছুটি পেল না বলে বিয়ে হলো কলকাতা এসে। জরুরি মামলা পড়ায় কাকাবাবু উপস্থিত থাকতে পারেননি শেষ পর্যন্ত, কিন্তু এসে ছেলে দেখে তার দাদা বৌদির সঙ্গে আলাপ করে তাদের বাড়িঘর পরিদর্শন করে খুশি মনে চলে গিয়েছিলেন। ছোটদা তাকে নিয়ে যে বাড়িটা এসে উঠেছিল সেটা ওদেরই বাড়ি। বেলঘরিয়াতে বলে সেখানে থাকে না, থাকে কলেজ স্ট্রিটে একটা ফ্ল্যাটে। বাড়িটা হাত পা ছড়ানো, কিন্তু লোকজন না থাকায় পোড়ো হয়ে আছে। সামনে ধুধু মাঠ, পিছনে পুকুর। দেওয়াল ঘেরা বাড়ি ফটক বন্ধ করলে নিরাপদ। মণিমালার ভালোই লেগেছিল। আসল ভালো যাকে লেগেছিল সে হচ্ছে বাড়ির মালিক, তার ভাবী স্বামী প্রবাল। প্রথম আলাপেই যে সরাহত হয়েছিল সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু প্রবালের ভাবভঙ্গিটা একটু অদ্ভুত, সব সময় অন্যমনস্ক, চিন্তিত। কলকাতায় এসে পৌঁছবার দিন 10 বাদে বিবাহ হয়েছিল। এ কয়দিন রোজ না হোক 3-4 দিন তো এসেছেই। এসেছে রাত্রে। ছোটদা বলে আপিসে ভীষণ খাটুনি, তাই রাত হয়ে যায়। কিন্তু একটা রোববার পড়ল মাঝে, সেদিন ওই রাত্রেই এলো। আসতো বটে, কিন্তু এসেই যাবার জন্য চঞ্চল, কেবল উসখুস। খুব খারাপ লাগতো মণিমালার। স্বভাবতই মনে হতো মানুষটির বোধহয় কোনো আগ্রহ নেই তার প্রতি। তবু কেন বিয়ে করছে সেটা ভেবেও অবাক হতেন। অনেকদিন এমনও হয়েছে বাড়িতে নবনিযুক্ত পরিচারক আর মণিমালা ছাড়া কেউ নেই। সেদিনও প্রবাল যে একটু বেশিক্ষণ বসবে বা নিভৃত পেয়ে ভাবি স্ত্রীর সঙ্গে খানিকটা বেশি সময় কাটাবে, তাও করেনি। ওই একই রকম আসতো, বসতো, হঠাৎ চমকে উঠে চলে যেত। যতক্ষণ থাকতো কথা বলার চেয়ে চকিত থাকতো বেশি। এই অবস্থাতেই একদিন বিয়ে হয়ে গেল। রেজিস্ট্রেশন হলো। এত নিঃশব্দে হলো যে বোঝাই গেল না বিবাহ। অবশ্যই শোকের মধ্যে এর চেয়ে আর কি বেশি হবে। ছোটদা বলল, কাকাবাবু তাহলে শেষ পর্যন্ত এলেন না? যাকে, টাকা কড়ি সবই তিনি রেখে গিয়েছিলেন আমার কাছে, আমিও সবই কাল এসে তোমাদের হাতে দিয়ে যাব। আজ এখনই একটা জরুরি কাজে চলে যাচ্ছি। দেখা গেল অমল একাই গেল না। বিবাহ সম্পন্ন হতেই প্রবালের দাদা বৌদি বন্ধুরাও সবাই চলে গেল। রইল শুধু প্রবাল আর পরিচারক গোবর্ধন। সব ব্যাপারটাই কেমন ধোঁয়া ধোঁয়া লাগছিল, যেন ঠিক স্বাভাবিক নয়। তবু যখন একা ঘরে দরজা বন্ধ করল প্রবাল, মণিমালার 20 বছরের বুকটা একটা বেগবান ইঞ্জিনের মতো ধকধক করছিল। শোক, তাপ, সন্দেহ সব ভুলে কুলপ্লাবী এক প্রেমের বন্যা বয়ে যাচ্ছিল হৃদয়ে। প্রবাল গিয়ে জানলায় দাঁড়ালো, এক মনে সিগারেট খেতে লাগলো। অনেক পরে উদ্ভ্রান্তভাবে এগিয়ে এসে বলল, তুমি শুয়ে পড়ো, আমি যাই। মণিমালা তাকালেন। ক্ষমা চাইবার ভঙ্গিতে প্রবাল বলল, আমাকে যেতেই হবে, জরুরি কাজ আছে। জরুরি কাজ? আজও জরুরি কাজ? মণিমালার মুখ থেকে যেন স্খলিত হলো শব্দ কটি। অস্থিরভাবে প্রবাল বলল, একা থাকতে ভয় করবে? কিচ্ছু ভয় নেই, গোবর্ধন আছে। চোখে জল এসে গেল মণিমালার। শুধু আহতই হলেন না, অপমানিতও হলেন। ঢোক গিলে বললেন, পিতৃমাতৃহীন বলে কি আপনি দায় উদ্ধার করেছেন? মানে? ভেবেছেন বিপন্ন, অভিভাবক নেই, বিবাহের স্বীকৃতি দিয়ে মহত্ব দেখাই? ছি ছি, এরকম বলো না। আমি গোড়া থেকেই বুঝতে পেরেছিলাম এই বিবাহ আপনি অনেকটা দায় পড়েই করছেন। কিন্তু কেন? যাকে আপনি চান না গ্রহণের অযোগ্য বিবেচনা করে। প্রবাল পায়ের কাছে হাঁটু ভেঙে বসল। তুমি বিশ্বাস করো, তুমিই প্রথম মেয়ে, তুমি একমাত্র মেয়ে যাকে দেখা মাত্রই আমি আমার হৃদয় মন সমর্পণ করে নিঃস্ব হয়েছি। এই মুহূর্তেও যার সান্নিধ্য লোভে বুকটা আমার ফেটে যাচ্ছে,
যাকে কাছে পাবার আকাঙ্ক্ষায় আমার ভয়, ডর, আদর্শ সব জলাঞ্জলি দিতে ইচ্ছে করছে। রুদ্ধস্বরে মণিমালা বললেন, তবে তবে কেন আমাকে একা ফেলে চলে যেতে চাইছেন? আমার ভয় করছে। আমার হঠাৎ প্রবাল মণিমালাকে গভীর আবেগে জড়িয়ে ধরে একটি দীর্ঘ চুম্বনে আবিষ্ট করল। এই সময় টোকা পড়ল দরজায়। ত্রস্ত গলার ফিসফিস শোনা গেল, পুলিশ, পুলিশ! সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে প্রবাল বাথরুমের দরজা দিয়ে বেরিয়ে গেল। একটু বাদেই সদর দরজা খোলার শব্দ হলো। মণিমালা উৎকর্ণ হয়ে শুনলেন গোবর্ধন ভীতু গলায় বলছে, আসুন, আসুন, বসুন। আগন্তুকেরা জেরা করল, তুমি এখানে কি করো? আগে আমি এ বাড়ির চাকর। নাম কি? আগে গোবর্ধন। কদিন কাজ করছো? তা হবে 2-4 মাস। তার মানে নতুন লোক? আগে। যার কাছে কাজ করো তার নাম কি? আগে পোবাল। পোবাল? পোবাল কি? ওই পোবাল মল্লিক দাদাবাবু, সেই যে নতুন বিয়ে করে বউ নিয়ে এলো। তা কোথা থেকে বউ নিয়ে এলো? আগে কর্তা বারাসাত থেকে। দাদাবাবু আগে পিসির বাড়ি ছিল কিনা, এখন বউ নিয়ে ভেন্ন হয়ে এখানে এলো। এ বাড়িতে আগে কে ছিল জানো? সন্দীপ মুখার্জি বলে কেউ আসে এখানে, কিংবা থাকে এখানে? তা তো কর্তা আমি জানি নে। অমল মৈত্র বলে কেউ আছে এখানে? আগে এখানে তো কেবল দাদাবাবু, বৌদি আর আমিই থাকি, আর তো কারোকে দেখিনি। ঠিক আছে, দাদাবাবুকে ডাকো। দাদাবাবুর তো আজ নাইট ডিউটি। নাইট ডিউটি? কোথায় কাজ করে? ওই পেরেছে, না জানি কোথায়। ঠিক আছে, চলো তোমাদের ঘরগুলো আমরা দেখব। খাটের বাজু ধরে শক্ত হয়ে বসে আছেন মণিমালা। বুঝতে দেরি হয়নি এই নির্জন বাড়িটি একটি ষড়যন্ত্রের আড্ডাখানা। যে কজন ছেলে মেয়ে আজ তার বিবাহ সভায় উপস্থিত ছিল, সকলেই এক দলের। কেবল তাকে ধোঁকা দিতেই তাদের আগমন। এই ভৃত্যটিও তাই। কিন্তু তাকে কেন এখানেই দলের মধ্যে এনে ফেলা হলো, সেটাই বুঝে উঠতে পারলেন না। ছোটদার প্রতি বিতৃষ্ণায়, ঘৃণায় দাঁতে দাঁত লেগে আসছিল। পুলিশের ভদ্রলোক দুজন বেশ ভদ্র। বিনীতভাবে বললেন, নমস্কার, কিছু মনে করবেন না। আমরা একটা খুনের কিনারা করতে ঘুরে বেড়াচ্ছি। খবর পেয়েছিলাম আততায়ীরা এখানেই এসে আছে। কাগজে দেখে থাকবেন, একজন আইপিএস অফিসার একে মৈত্রকে তার বাড়ির কয়েক গজ দূরেই গুলি করা হয়েছিল। ব্যাপারটা ঘটেছে জলপাইগুড়িতে। তার ছেলেই নাকি দলে খবর দিয়েছিল কখন তিনি পথে বেরোবেন। আঁতকে উঠে মণিমালা প্রায় আর্তনাদ করে বললেন, তার ছেলে? নিজের ছেলে বাপকে খুন করালো? ওরা হাসলেন। কি আর বলবো, এই তো হচ্ছে আজকাল। আচ্ছা চলি। এরপরে মণিমালার প্রশমিত শোক দুর্নিবার হয়ে ভাসিয়ে নিয়ে গেল তাকে। তাহলে এই কীর্তি ছোটদারই? যদিও মণিমালা জানতেন তাদের বাড়িটা মাত্র 4 জন মানুষ নিয়েই 2 শিবিরে বিভক্ত। এক শিবিরে ছোটদা আর মা, অন্য শিবিরে সে আর তার বাবা। তার খুব রাগ হতো ওদের উপর। বাবার পরিশ্রমের অর্থে খাবে দাবে, আরামে থাকবে, পার্টিবাজি করবে, আর বাবার চাকরি নিয়ে ঘৃণার সুরে কথা বলবে। মাঝে মাঝে বেশ ঝগড়াও করেছে এ নিয়ে। বাবাকে যেদিন খুন করা হলো, তার 2-1 দিন আগে থেকেই ছোটদার চালচলন যথেষ্ট সন্দেহজনক ছিল। আগের দিন রাত্রে তার ঘরে এসে বলল, মণি, বাবার রিভলভারটা কোথায় জানিস? উপন্যাস পড়ছিল। তার শেষের দিকে এসে তার কথা বলার সময় ছিল না। বই থেকে চোখ না সরিয়েই বললেন, দাঁড়াও দাঁড়াও, এখন বিরক্ত করো না। একটা সাংঘাতিক জায়গায় এসে পৌঁছেছি। ছোটদা একটানে বইটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। যত সব বাজে বাজে বই, গোগ্রাসে গেলা। জানিস, যার বইটা পড়ছিস লোকটা একটা পাকা বুর্জোয়া, কত বড় বাড়ি করেছে একখানা, শয়তান। মণিমালা রেগে গিয়ে বললেন, তুমিও জেনো
এই লেখক আমার সবচেয়ে প্রিয়। এই লেখা পেলে আমি আহার নিদ্রা ভুলে যাই, ঈশ্বরের মতো ভক্তি করি। রেখে দে। রাবিশ। কোনোদিন একটা গরিবের কথা লিখেছে কোথাও? ওটার মুন্ডুটাও ধর থেকে খসানো হবে শিগগিরই একদিন। ও, সেই পরামর্শ করতেই কি বাবার টাকায় মধ্যে মধ্যে কলকাতা যাও? চুপ কর, মারবো এক থাপ্পড়। যা জিজ্ঞেস করছি তার জবাব দে। কি? বাবার রিভলভারটা কোথায় থাকে? আমি জানি না। মিথ্যে কথা, জানিস। জানি না, যাও। এই সময় মা ঘরে এলেন। ছোটদার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলেন, দেখো অমল, যা করবার বাইরে করো, কিন্তু ঘরের আগুনে হাত দিও না। ছোটদা তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, কেন? পর হলে শত্রু না? আমি তোমার মতো স্বার্থপর নই। যা ঠিক বলে জানি সেখানে ওসব বাবা ফাবা সেন্টিমেন্ট আমার নেই। পরের দিনই খুন হলেন বাবা। বাবাকে যে এইসব ছেলেরা সবসময় অনুসরণ করে তা বাবা জানতেন। সাবধানতাও যথেষ্ট ছিল। প্রতিদিনই তিনি 11টায় বেরুতেন। ঘরের দরজায় আব্দুল গাড়ি নিয়ে আসত, বাবা হাতে রিভলভার নিয়ে উঠে যেতেন। সেদিন কিন্তু অসময়ে বেরুলেন, প্রায় 1:45টার সময়। যাবেন বাগডোগরা। সেখানে একটা আত্মগোপনকারী দলের সন্ধান পেয়েছেন। গাড়ি একটু দূরের গ্যারেজে থাকত, আব্দুলও থাকতো সেখানে। আব্দুলের দেরি দেখে বাবা ছটপট করতে করতে নিজেই বেরিয়ে গেলেন গ্যারেজের দিকে। উত্তেজিত ছিলেন খুব, তাই হয়তো সামান্য অসতর্ক হয়ে পড়েছিলেন। বাবার আগেই ক্ষিপ্র গতিতে ছোটদা বেরিয়ে গেল। বাবা মণিমেলাকে বললেন, চলি রে, দেরি দেখলে ভাবিস না, এই উৎপাত আমি ঝাড়ে বংশে উৎখাত করব। তীর্যক দৃষ্টিতে মার দিকে তাকালেন। এখন বোঝা যাচ্ছে এই অসময়ে বেরোনোর খবরটা ছোটদাই দিয়েছিল তাদের। একটু আগে বেরিয়ে যাওয়াটাও তারই নির্দেশ। মা কি এসব জানতেন? মা কি সন্দেহ করেছিলেন? তাই কি আগের দিন ছোটদার সঙ্গে ওই ধরনের কথাবার্তা হলো? তাই কি শেষ পর্যন্ত আত্মহত্যা করে কৃতপাপের প্রায়শ্চিত্ত করলেন? ভোর স্পষ্ট না হতেই কোথা থেকে ভিজে গায়ে ভিজে কাপড়ে ফিরে এসেছিল প্রবাল। না, স্বামীর সঙ্গে কথা বলতে আর প্রবৃত্তি হয়নি। এরা সবাই তার বাবাকে মেরেছে। এরা সবাই তার প্রতিহিংসার পাত্র, ঘৃণার পাত্র। তিনি চিন্তা করছিলেন থানায় গিয়ে আত্মপরিচয় দিয়ে স্বামী নামের এই খুনিটাকেও ধরিয়ে দেবেন কিনা। কিন্তু এই শহরের তো তিনি কিছুই চেনেন না, কিছুই জানেন না। কি করে কোন পথে যাবেন? একটা সাহায্যকারীও নেই। নিজের অসহায় অবস্থাটা এই প্রথম এমনভাবে উপলব্ধি করে তিনি ব্যাকুল হলেন। এবং এই হলো তার বিবাহের প্রথম রজনী। প্রবাল আসার পর নিজেই চা নিয়ে এলো। রুটি, মাখন, ডিম, দুধ, মিষ্টি, ফল সবই এলো সঙ্গে। গোবর্ধন সবসময় বসে আছে দরজার কাছে পাহারায়। প্রবাল বলল, খেয়ে নাও। চা আর খাবার এগিয়ে দিল। আমি তোমাকে সবই বলবো, তুমি খেয়ে নাও। মণিমালা খেলেন না, ছুঁলেনও না। তার বমি উঠে আসছিল, মাথা ঝিমঝিম করছিল, দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছিল। পড়ে যাচ্ছিলেন। প্রবাল ধরে ফেলে শুইয়ে দিল। পুরো 2 সপ্তাহ শুয়ে থাকতে হলো। উঠবেন এমন শক্তিই ছিল না। প্রবাল অবিরাম বসে থেকেছে কাছে, সেবা করেছে, শুশ্রূষা করেছে। পুলিশের ভয় ডর ত্যাগ করে মোহগ্রস্তের মতো তাকিয়ে থেকেছে মুখের দিকে। এই সঙ্গ তিনি চাননি, এই সেবাও তিনি চাননি। মরতে চেয়েছিলেন, তাও তিনি পারেননি। এখন বাড়িতে শুধু গোবর্ধনই নয়, আরও একটা টাকমাথা লোক এসেছে পুলিশ আসার পর থেকে। সারাদিন বসে বসে সে খবরের কাগজ পড়ে আর মধ্যে মধ্যেই ঘুরে দেখে আসে চারদিক। মধ্যরাত্রিরে আরও একদিন পুলিশ এসেছিল। সংকেত পেয়েই ওই বাথরুমের ভিতর দিয়েই পালিয়ে গিয়েছিল প্রবাল। মণিমালার মনে হয় বাড়িটার পিছন দিকে যে একটা পুকুর আছে, সেই জলেই ডুবে থাকে সে। সেদিনের মতো গোবর্ধনই খুলে দিয়েছিল দরজা।
সেদিনও তারা বাড়ির কর্তার সঙ্গে দেখা করতে চেয়েছিল। গোবর্ধন আর নাইট ডিউটির কথা বলেনি। পান খাওয়া দাঁতে হেসে বলেছিল, আজ দাদাবাবু বাড়ি আছেন, ঘুমুচ্ছেন। বউ দিদিমণির অসুখ কি না, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। ভিতরে এসে টাকমাথা লোকটাকে ডেকে নিল। টাকমাথা প্রস্তুতি ছিল। অমনি সে ঘুম ঘুম চোখে কোঁচার খুঁটি গায়ে জড়িয়ে হাই তুলতে তুলতে ও ঘরে গিয়ে চমকে ওঠার ভান করে বলল, পুলিশ? পুলিশ কেন? তারপর ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে মশাই বলুন তো? আমার স্ত্রী বলল আমার অবর্তমানে আরও একদিন নাকি এসেছিলেন। হ্যাঁ, এসেছিলাম। আপনি কি এ বাড়িতে থাকেন? হ্যাঁ। আপনার নামে কি প্রবাল মল্লিক? আগে হ্যাঁ। কদিন আছেন এ বাড়িতে? এই তো মাস তিনেক মাত্র। সস্তা ভেবে এলাম, এখন সস্তার তিন অবস্থা। কেন? এক মহাবেল্লিকের পাল্লায় পড়েছি। আপনারা স্যার আমাদের মতো নির্বিরোধী লোকেদেরই হয়রান করেন। সেই বেল্লিকটাকে যদি ধরতে পারেন তো বুঝি। কে সে? কি জানি, সন্দীপ মুখার্জি না কি যেন নাম। বাটা এক নম্বরের শয়তান। দেখুন, টাকাগুলো নিয়ে গেল, একটা রিসিট পর্যন্ত দিল না। সন্দীপ মুখার্জি? কোথায় কোথায় সে? তবে আর বলছি কি স্যার, পিসির বাড়িতে বারাসাতে ছিলুম, বেশ ছিলুম। হঠাৎ এই লোকটা কোথা থেকে গিয়ে সেখানে উদয় হলো। বলল এ বাড়িটা 3 বছরের আগাম ভাড়া পেলে সস্তায় দেবে। তা দিয়েছে সস্তায় সেটা ঠিক, কিন্তু একটা রিসিট তো দেবে। বলল কাল আসবো, আর এলোই না। উপরন্তু এক ভুয়ো ঠিকানা দিয়ে গেছে। এখন টুকটাক শুনছি বাড়িটা নাকি আসলে ওর না। দেখছেনই তো কিরকম পোড়ো বাড়ি। কে কবে এসে ধাক্কা দিয়ে উঠিয়ে দেবে কে জানে। এদিকে সারাই সুরাই করতেও তো কম খরচ হয়নি। আচ্ছা, আপনাদের ঘরগুলো একবার দেখতে পারি কি? বিলক্ষণ, তবে আমার স্ত্রী বড় অসুস্থ। তাহলে আপনি বলছেন এ বাড়ি আপনি সন্দীপ মুখার্জির হাত থেকে পেয়েছেন? ঘরগুলো দেখতে দেখতে তারা মণিমালার ঘরের চৌকাঠে এসে দাঁড়ালো। টাকমাথা লোকটা ডিঙ্গি মেরে তাদের কানের কাছে মুখ নিয়ে বলল, একটু আস্তে কথা বলুন, ঘুমের ওষুধ দিয়েছি তো। মণিমালা সবই শুনলেন, সবই বুঝলেন। সুতীব্র উত্তেজনায় কাঁপতে কাঁপতে উঠেও বসেছিলেন, সমস্ত মিথ্যা উদ্ঘাটন করে দেবার জন্য। তারপর আবার শুয়ে পড়ে দুহাতে মুখ ঢাকলেন। কোথায় কোন মমতার তন্ত্রীতে যে আঘাত লাগলো কে জানে। প্রবাল ফিরে এলে মণিমালা জিজ্ঞেস করেছিলেন, আপনার সঠিক নামটা জানতে পারি কি? চুপ করে থেকে প্রবাল বলেছিল, সন্দীপ মুখার্জি। সন্দীপ মুখার্জি? তাহলে আপনি? আপনাকেই খুঁজে বেড়াচ্ছে পুলিশ? হ্যাঁ। তাহলে আপনি আমার বাবাকে মেরেছেন? না। মিথ্যেবাদী। আমি কখনো মিথ্যে কথা বলি না। বলেন, 1000 বার বলেন, মিথ্যেই আপনাদের জীবন। এই মিথ্যের উপর ভর করেই আপনারা জন্তু জানোয়ারের মতো একে ওকে খুন করে বেড়ান। আপনাদের মতো কতগুলো কৃমিকীটকে সরকার এখনো কেন ধরে ধরে জ্যান্ত পুড়িয়ে মারছে না? ধরতে পারলে পুড়িয়েই মারবে। তা তুমি কেন সেদিন ধরিয়ে দিলে না? দিলে তোমারও শান্তি হতো, আমারও প্রায়শ্চিত্ত হতো। দেব দেব, নিশ্চয়ই দেব। সেদিন না পারলেও একদিন আমি পারব। মৃদু হেসে সন্দীপ বলল, না, পারবে না, কোনোদিনই পারবে না। যতই ঘৃণা করো না কেন, যতক্ষণ জানবে আমি তোমার স্বামী, ততক্ষণ সেই সংস্কারটাই তোমাকে বাধা দেবে। সুতরাং জানিয়ে দেওয়া ভালো, আমাদের বিবাহের অনুষ্ঠান সবই সাজানো, সবটাই ফাঁকি। তোমার পিতার টাকাটা আত্মসাৎ করবার জন্য সেই আয়োজন। কি বলছেন আপনি? সমস্তই তোমাকে এবং তোমার উকিল কাকাকে ধোঁকা দেবার ফন্দি। শেষ পর্যন্ত তিনি আসতে পারেননি বটে, তবে আসার সম্ভাবনা তো ছিল। দু চোখে আগুন ছড়িয়ে মণিমালা বললেন, আর আপনি সেই ষড়যন্ত্রের প্রধান নায়ক? না না, আমি নিরুপায় নিমিত্ত মাত্র।
আপনি নিরুপায় নিমিত্ত মাত্র? আপনার আপনার লজ্জা করল না বর্ষে যে এসে বসতে? যদি বিশ্বাস করো বলবো, লজ্জা, দুঃখ, বিদ্রোহ সব বৃত্তিই কাজ করেছিল। কিন্তু উপরতলার আদেশ আমাদের মান্য করতেই হয়। মানুষ নন? মনুষ্যত্ব নেই? একদিন এক উন্মাদ আদর্শবাদের প্রেরণায় যে ভুল পথে এসে পা দিয়েছি, সেখানে মনুষ্যত্ব বা বিবেকের কোনো স্থান আছে বলে আর এখন মনে হয় না। কিন্তু বেরোবারও আর রাস্তা নেই। সেজন্যই খুন করে পাগলা কুকুরের মতো লুকিয়ে পালিয়ে বেড়াতে বেড়াতে একটা মেয়ের সর্বনাশ করে দিলেন। উফ! এখন আমি কি করি? কি করি? মণিমালা মাথার চুল ছিঁড়তে লাগলেন। সন্দীপ শান্তভাবে বলল, তোমার কাছে আমার কতগুলো কথা বলবার আছে। তার একটা হচ্ছে, খুন আমি করিনি, তবে দলে ছিলাম। আমরা 7 জন ছিলাম। দূরে দাঁড়িয়ে আমি লক্ষ্য রাখছিলাম কেউ এসে পড়ে কিনা। খুনের ব্যাপারে সেই আমার হাতে খড়ি। এই বিবাহেও যেমন আমার বিবেক বা ইচ্ছে অনিচ্ছের কোনো প্রশ্ন ছিল না, উপরতলার আদেশে যেমন তোমাদের ঠকাতেই হয়েছিল, এই খুনের দলে নাম লেখানোও তার ব্যতিক্রম নয়। দূরে দাঁড়িয়ে মনে মনে পথ খুঁজছিলাম, কিভাবে এই কঠিন শৃঙ্খল থেকে মুক্তি পেতে পারি। এই সময়ে একটা আর্তচিৎকারে আকৃষ্ট হয়ে সব ভুলে ছুটে গেলাম সেখানে। যে খুন করেছিল সে ততক্ষণে পালিয়ে গেছে। কথা ছিল কাজ হয়ে গেলেই যে যে পজিশনে আছি প্রত্যেককেই প্রত্যেকের নির্দিষ্ট পথে পালিয়ে যাব। সবই অঙ্ক কষা। আমার অঙ্কটাই মিলল না। যাকে খুন করা হয়েছিল তিনি ছিলেন একটি কলেজের অধ্যক্ষ। অপরাধ ছিল এটাই, এই পথগামী ছেলেদের তিনি অপছন্দ করতেন এবং তা সরবে ঘোষণা করতেন। নির্জন বটগাছটার তলায় মৃত্যুর সঙ্গে যুঝতে যুঝতে তিনি যখন জল জল করে আর্তনাদ করছিলেন, আমি জল দিতে চেয়েছিলাম, ডাক্তার ডাকতে চেয়েছিলাম, গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু কেউ একজন পিছন থেকে হ্যাঁচকা টানে প্রায় শূন্যে তুলে নিয়ে পালালো। পকেটে একটা নোট বই ছিল, সেটা পড়ে গেল। আমার নাম লেখা ছিল তাতে। তাহলে আপনি কেন পুলিশের কাছে গিয়ে সত্য কথা বলছেন না? সে হয় না। আমি বিশ্বাসঘাতক হতে পারি না। আমি নিজেকে নিরাপদ করার জন্য তাদের ধরিয়ে দিতে পারি না। তোমার কাছে বলি বলি করেও সে কথা বলে উঠতে পারিনি। এটা হচ্ছে তার 1 নম্বর। 2 নম্বর বিবাহ। এভাবে ঠকিয়ে যোগ্য পাত্র সাজিয়ে টাকা হাত করার বুদ্ধিটা অমলের। প্রস্তাবনা অমলের, তবে সিদ্ধান্ত সুপ্রিম কর্তা নিহারদার, নিহার মজুমদার। নাম নিশ্চয়ই জানো। প্রয়োজনে টাকার জন্য চুরি, ডাকাতি, খুন সবই যেখানে ধর্ম, একটা সামান্য বিবাহের ভরং নিশ্চয়ই সেখানে নেহাতি সামান্য ব্যাপার। এ বাড়ির মালিকও আমাকেই সাজানো হয়েছে, কিন্তু বাড়িটা নিহারদার পৈতৃক। সে যাক, এখন যেটা আমার আসল বক্তব্য সেটা হচ্ছে, বিয়ের পর আমি আদেশেই সেজেছিলাম। এখন বিনা আদেশেই তোমাকে জানাই যে দস্তখতের বিবাহ বা সাক্ষী সাবুদের বিবাহ কিছুই আমি মানি না। আমার আসল মূলধন আমার ভালোবাসা। আমি শুধু তাতেই বিশ্বাস করি। সেই অধিকারের জোরেই বলছি, তুমি আমাকে গ্রহণ করো। তীব্র স্বরে মণিমালা বলে উঠলেন, আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি। আপনাদের কোনো কথা আমি বিশ্বাস করি না। অনুগ্রহ করে অমল নামের সেই শয়তানটাকে ডেকে দিতে পারেন? আমি একবার তার মুখোমুখি দাঁড়াতে চাই। নিঃশ্বাস নিয়ে সন্দীপ বলল, সে নেই। টাকা পয়সা নিয়ে সে বিয়ের রাত থেকেই পলাতক। পলাতক? কোথায়? কেউ জানে না। সম্ভবত জলপথেই সে ভারতবর্ষ ছেড়েছে। পুলিশের চোখেও ধুলো দিয়েছে, দলের চোখেও ধুলো দিয়েছে। শুধুমাত্র তো বিবাহের 20,000 টাকাই নয়, নগদেও 1,015 দিয়েছিলেন উকিল ভদ্রলোক। তার উপর গয়না বিক্রি করে পেয়েছে 30,000। সব নিয়ে গেছে। 5,000 টাকা প্রথম দিকে বিশ্বাস অর্জনের জন্য বোধহয় পার্টি ফান্ডে দিয়েছিল। একটা নোট রেখে গেছে যে তা থেকেই টাকা নিয়ে আমরা যেন তোমাকে জলপাইগুড়ি পাঠিয়ে দিই। স্তম্ভিত মণিমালা এর পরে আর একটিও কথা বলতে পারলেন না। সন্দীপ অনেকক্ষণ চুপ করে থেকে গাঢ় স্বরে ডাকল,
মণিমালা? মাথা ঝেঁকে উত্তেজিতভাবে মণিমালা বললেন, আমাকে আপনি কখনো নাম নিয়ে ডাকবেন না। সন্দীপ ব্যথিত হয়ে বলল, কেন? আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক? আপনাকে আমি কতটুকু চিনি, কতটুকু জানি? তুমি আমার স্ত্রী। কক্ষনো না, কক্ষনো না। তাহলে নিয়ম পালনই তোমার কাছে সবচেয়ে বড়? ভালোবাসার কোনো মূল্য নেই? মণি, আমার মণি। মণিমালা কানে আঙুল দিলেন। না না না, আমি আর এক মুহূর্ত এই নরকে থাকতে চাই না। আমার দিকে একবার তাকিয়ে দেখো। দেখেছি, আমি দেখেছি, প্রত্যেককে আপনারা এক একটি অমল। আপনারা সবাই আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। আপনাদের সবাইকে আমি ধরিয়ে দেব। আমার অমন ঋষিতুল্য বাবার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই নেব। ছুটে মণিমালা বসার ঘরে এলেন। বেরিয়ে যাবার জন্য প্রায় খুলে ফেলে দিলেন ছিটকিনিটা। কোথায় যেন ওত পেতে বসে থাকা সতর্ক গোবর্ধন ছুটে এলো। পুলিশ, পুলিশ, অনেক পুলিশ, বাড়ি ঘেরাও করছে। শেল্টার, শেল্টার। মণিমালার হাত থেমে গেল, ঘাম ছুটে গেল। স্থির হয়ে দাঁড়িয়ে থাকা সন্দীপের দিকে আতঙ্কিত চোখে তাকিয়ে ফিসফিস করল, পালান, পালান। সন্দীপ বলল, না। মণিমালা দুহাতে জড়িয়ে ধরে নিঃশব্দ কান্নায় ভেসে গিয়ে বললেন, আমার কি হবে সেটা ভাবছেন না? টানতে টানতে নিয়ে এলো বাথরুমের পিছনের দরজায়। চলে যান। না না। বেশ, তাহলে আমিও আজ ধরা দেব। আমি তোমার স্ত্রী, আমি তোমার সঙ্গিনী হব। সন্দীপ নিচু হয়ে এই দ্বিতীয়বার তাকে চুম্বন করল। অন্ধকারে মিলিয়ে যেতে যেতে বলল, তুমি থাকো, আমি ঠিক ফিরে আসব। না, আর সে ফিরে এলো না। এলো বাড়ি ছাড়ার নোটিশ। দিন কয়েক বাদে একটি ছেলে এসে তাকে পৌঁছে দিয়ে গেল শিয়ালদা স্টেশনে। হাতে 50টা টাকা দিয়ে বলল, দার্জিলিং মেলের টিকিট কেটে চলে যাবেন। এই বলে মিশে গেল জনারণ্যে। বেলা তখন 2টো। মণিমালা সেই মুহূর্তে সেই অচেনা পরিবেশে অচেনা এক স্টেশনের মধ্যে দাঁড়িয়ে কি যে করবেন, কি যে বলবেন, কোথায় যে যাবেন, কিছুই ভেবে পেলেন না। অসহ্য যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছিল। কানের মধ্যে সহস্র ঝিঝি পোকা একসঙ্গে ডেকে উঠে তাদের কর্কশ গলার ঐক্যতানে পাগল করে দিচ্ছিল। সামনে যে বেঞ্চিটা পেলেন সেখানেই বসে পড়ে মাথা এলিয়ে চোখ বুজলেন। কতক্ষণ যে সেভাবে কেটেছে জানেন না। সঙ্গে ছোট সুটকেসটা তার অসাবধানতার সুযোগে কে যে কখন নিয়ে পালিয়েছে তাও খেয়াল করেননি। হঠাৎ শুনলেন কেউ বলছে, আরে মণি না এখানে? ঘোর ঘোর চোখে তাকিয়ে দেখলেন ডাক্তার সমাদ্দার দাঁড়িয়ে আছেন মাথার কাছে। ইনি উকিল কাকাবাবুর পিস্তুত দাদা। কতবার জলপাইগুড়ি গেছেন, নিজের বাড়ি দার্জিলিংয়ে। বাবার সঙ্গেও বেশ বন্ধুত্ব হয়েছিল। মণিমালাকে খুব ভালোবাসতেন, আদর করতেন। বলতেন, ছেলে থাকলে বউ করতাম। তাকে দেখে মণিমালার এতক্ষণ চেপে থাকা ভয়, ভাবনা, উদ্বেগ, উৎকণ্ঠা, দুঃখ, শোক, বেদনা, বিচ্ছেদ সব যন্ত্রণা ঠেলে বেরিয়ে এলো বুকের ভিতর থেকে। দুহাত বাড়িয়ে কাকাবাবু বলে ডেকেই তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। ডক্টর সমাদ্দার ট্রেনে করে রানাঘাট যাচ্ছিলেন কোনো বন্ধুকন্যার বিবাহের নিমন্ত্রণ রক্ষা করতে। গেলেন না। মণিমালাকে নিয়ে ফিরে এলেন বাড়িতে। তার হাতে সেই মণিমালা আজ এই মণিমালা এসে পৌঁছেছেন। মেডিকেল কলেজে ভর্তি করে দিয়েছিলেন, ঠিক 8 বছর আগের কথা। পাশ টাশ করে ডক্টর সমাদ্দারের অ্যাসিস্ট্যান্ট হয়ে আছে। কাকাবাবু দার্জিলিং চলে এসেছেন বছরখানেক আগে। এখন এখানকারই স্থায়ী বাসিন্দা। নার্সিংহোম করেছেন একটা। ধনী দরিদ্র নির্বিশেষে সকল রোগীরই বন্ধু তিনি। অর্ধেক অংশ দাতব্য, অর্ধেক অংশ পেড। দার্জিলিংয়ের গরিব লোকেরা তাকে দেবতা বলে। এই হোমের প্রায় সকল ভারই তিনি মণিমালার উপর ছেড়ে দিয়েছেন। তিনি নিঃসন্তান,
বর্তমান বিপত্নিক। মণিমালাই তার ডান হাত বাঁ হাত। একটু উপরেই তার নিজের কটেজ। কি মাসের কোন তারিখে মণিমালা প্রথম সন্দীপ মুখার্জিকে দেখেছিলেন, অন্তরতম প্রদেশে লাল অক্ষরে দাগ দেওয়া সেই তারিখটিকে সহস্র সহস্রবারের মতো আর একবার স্মরণ করলেন। মৃত্যুপথযাত্রী রোগীটির মুখের দিকে অপলকে তাকিয়ে বুকের মধ্যে প্রবল ঝড়ের বেগ অনুভব করলেন। সন্দীপ তো মিথ্যে কথা বলতে জানে না। যাবার সময় বলেছিল, তুমি থাকো, আমি ফিরে আসব। তাই সত্যি সত্যি যাবার আগে কথা রাখতেই সে ফিরে এসেছে। মণিমালা স্থান কাল পাত্র সব ভুলে ফুঁপিয়ে উঠে জড়িয়ে ধরলেন রোগীকে। শক্ত করে ধরে রেখে মন প্রাণ বিকিয়ে দিয়ে বলতে লাগলেন, ভগবান, ওকে তুমি নিও না, ওকে নিও না। যদি ফিরিয়ে এনে থাকো তবে ফিরিয়েই দাও, ফিরিয়েই দাও। সত্যি ভালোবাসা এমন হয়? ভাবলেই অবাক লাগে। মণিমালা আর সন্দীপ মুখার্জির সম্পর্কটা তৈরি হতে না হতেই ভেঙে গিয়েছিল, কিন্তু তবুও সেই ভাঙনের পথ ধরেও সন্দীপ মুখার্জি মণিমালার হৃদয়ে তার নামটা করে ফেলেছিলেন চিরস্থায়ী। আর এমন ভাঙনের পরেও যখন রাগ দুঃখ অভিমানের সঙ্গে প্রেমটাও থেকে যায়, তখন মনে পড়ে রবি ঠাকুরের এই গানটা। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা ধন্য হলো চরণ পাতে, তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমি রাখবো গেথে তারে রক্ত মনির হারে, বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে, তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে। কেমন লাগলো তোমার আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য। খুব ভালো থেকো।